বাংলাদেশের ক্রিকেটের শেষ হচ্ছে হাথুরু অধ্যায়। দায়িত্ব নিয়েই সভাপতির স্পষ্ট বার্তা, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই আসতে পারেন নতুন কেউ। অনূর্ধ্ব 20 সাফে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয় পেতে চায় লাল সবুজ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। দর্শক, রাওয়ালপিন্ডি টেস্ট সহ ক্রিকেটের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সহকর্মী রিপোর্টার তারেক হাসান শিমুল। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমরা যদি দেখি যে রাওয়ালপিন্ডি টেস্ট এখন পর্যন্ত যেভাবে এগিয়েছে, প্রথম দিন একেবারে ফার্স্ট সেশন যদিও একেবারে ভেজা আউটফিল্ডের কারণে আসলে খেলা সেভাবে হয়নি, কিন্তু যখন খেলাটা শুরু হলো এরপরে বাংলাদেশের বোলাররা ডমিনেট করেছে, বিশেষ করে পেসাররা। কিন্তু এরপরে সেই খেলাটাকেই বিশেষ করে সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান তারা যেই দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এখন কি অবস্থা দেখছেন আসলে? এখন অলরেডি কিন্তু লাঞ্চ ব্রেক হয়ে গেছে। গতকালকের প্রথম সেশনটার কথা যদি বলি, একটা চমক দেওয়া স্টার্ট কিন্তু বাংলাদেশ পেয়েছে। 16 রানের মধ্যে 3টা উইকেট তুলে নিয়েছে, যেখানে বাবর আজমের মতো ব্যাটসম্যানকেও কিন্তু একেবারে শুরুতে খালি হাতে ফিরিয়েছে। ওই জায়গা থেকে বাংলাদেশের একটা বড় স্বপ্ন তৈরি হয়েছিল যে আমরা তো কখনো পাকিস্তানের মাটিতে টেস্ট জিতিনি। সেই জায়গায় যেই স্টার্টটা হয়েছে সেই জায়গা থেকে ভালো একটা স্বপ্ন তৈরি হয়েছে। কিন্তু যেটা হয়েছে যে গতকালকে ম্যাচটা শুরু হয়েছে 2:30 বাজে, যেটা সকাল 10টায় শুরু হওয়ার কথা, সেই জায়গা থেকে বৃষ্টির কারণে 2:30টায় শুরু হয়েছে। ভেজা আউটফিল্ড ছিল, বৃষ্টিতে আসলে পুরো দেশের বাংলাদেশেরই নাকাল অবস্থা আসলে। যদি দক্ষিণ এশিয়ার কথা বলি, ওই অঞ্চলগুলোতে আসলে ভারী বৃষ্টি হচ্ছে সব জায়গাতে, যেটার প্রভাব পড়েছে। যদি বলি যে ওই ভেজা আউটফিল্ডের পরবর্তীতে সকাল যে উইকেটটা পাওয়া, শরীফুল জোড়া উইকেট পেয়েছেন, হাসান মাহমুদ প্রথম উইকেটটা পেয়েছেন। এবং কি আপনি যদি দেখেন পাকিস্তানের মাটিতে খেলা মানেই হচ্ছে আপনার পেসারদের হচ্ছে আধিপত্য বা আধিক্য থাকে, সেই জায়গায় কিন্তু সেইটা প্রমাণ করেছে। কিন্তু পরবর্তী সময় যখন উইকেট একটু ড্রাই হতে শুরু করলো, কিছুটা ব্যাটসম্যানরা আসলে সুবিধা পাওয়া শুরু করলো এবং কি বোলাররা চেষ্টা করে গেছেন। নাহিদ রানা গতির উপর বল করেছেন, আমরা দেখেছি 144-46 উপর তিনি সেকেন্ড ডেতেও তিনি এই গতিতেই বোলিং করছেন। কিন্তু আমার একটা প্রশ্ন হচ্ছে, নাহিদ রানা কিন্তু বেশ এক্সপেন্সিভ, শুধু এই ম্যাচেই না, আমরা এর আগে তার যদিও টেস্ট ক্যারিয়ারটা খুবই অল্প দিনের, শ্রীলঙ্কার বিপক্ষে তিনি খেলেছেন টেস্ট, সেখানেও আমরা দেখেছি উনি বেশ এক্সপেন্সিভ। এখন পর্যন্ত তাকে নিয়ে যে এক্সপেকটেশনের জায়গাটা, সেইটার সেইভাবে ছিটে ফোটো আমরা দেখিনি পেসটা ছাড়া। এবং আজও যদি বলা হয় যে পাকিস্তানি ব্যাটসম্যানরা এই ইনিংসে যে প্রায় 4-এর কাছাকাছি রান রেট তাদের, সেইটার জন্য কিন্তু নাহিদ রানার একটা বড় অবদান আছে। কারণ আমি একটু আগেও দেখছিলাম যে 15 ওভারে 80-র মতো রান তিনি দিয়েছেন। যে বিষয়টা হয়েছে কি, আসলে নাহিদ রানা একটা র ট্যালেন্ট বলা হচ্ছে আমাদের ক্রিকেটে, কারণ এরকম গতির উপর বল করা পেসার আমরা খুব বেশি পাই না বাংলাদেশের ক্রিকেটের যদি দিকে তাকাই। তবে সে হচ্ছে আপনার বিপিএল খেলেছেন, তারপরে ঘরোয়া বেশ কয়েকটা লিগ খেলেছেন। বাট যেটা হয় যে আপনার ন্যাশনাল সার্কিটের মধ্যে রেখে, এইচপি বলেন, এ টিম বলেন, বা যেই বাংলা টাইগার্স রয়েছে, ওই সার্কিটগুলোতে রেখে যখন ফার্নিশ করলে বা তার যেই দুর্বলতাগুলো রয়েছে কাজ করার খুব বেশি যে সুযোগ হয়েছে, বা ইন্টারন্যাশনাল সার্কিটটা তো একটু ডিফারেন্ট। আপনার ওই জায়গাতে যখন কাজ করতে যান খেলতে যান, তখন কিন্তু দুর্বলতাগুলো আরও ভালোভাবে প্রকাশ পায়। খুব অল্প সময়ের ক্যারিয়ার, আমার কাছে মনে হয় যে তিনি তার ওই দুর্বল জায়গাগুলোতে যদি একটু কাজ করতে পারেন, আমার মনে হয় যে বাংলাদেশের জন্য একটা বড় অ্যাসেট হতে যাচ্ছে নাহিদ রানা। শুধু নাহিদ রানার বিষয়ে বলবো না, এই ম্যাচটিতে বাংলাদেশের যে 3জন পেসার খেলছেন, শরীফুল, নাহিদ রানা কিংবা হাসান মাহমুদ, এই ট্রায়োটাকে কিভাবে দেখছেন? একই সঙ্গে আমি একটা সম্পূরক প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে এই আলোচনাটা রয়েছে যে সব ফরম্যাটের জন্য আলাদা আলাদা প্যানেল তৈরি করা, টেস্ট বোলিংয়ের জন্য কিংবা ব্যাটিংয়ের জন্য, সব দিকেই। কিন্তু সেইখানে আমরা যেমন ইবাদতকে, বিশেষ করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই টেস্ট ম্যাচটার পর ইবাদতকে লাল বলের জন্য একটা বিশেষভাবে দেখা হয়। আমরা দেখেছি আবজায়েদ রাহিকে দিয়ে অনেকদিন ট্রাই করা হয়েছে। আবার আমরা দেখেছি খালেদকে বিশেষ করে টেস্ট বোলিং স্পেশালিস্ট ধরা হয়, কিন্তু আমরা খালেদকে রেগুলার ম্যাচে দেখছি না। আবার ইবাদত ইনজুরিতে আছেন।
যে টেস্ট বোলিংয়ের জন্য আলাদা একটা যে ইউনিট তৈরি করা, সেইটা কি বাংলাদেশ করতে পারছে, নাকি ছন্ন ছাড়া দেখছেন যে এক ম্যাচে একটা কম্বিনেশন নিয়ে বোলিং কম্বিনেশন খেলানো হচ্ছে, পরের ম্যাচেই দেখা যাচ্ছে যে মানে খুব বেশি অল্টারনেটিভ পারফরমেন্স যে খুব ভালো করে কেউ ঢুকছে এমনও কিন্তু না। এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? একটা জিনিস কি দেখেন, মানে রেগুলার পারফর্মার যারা, তারা যদি মনে করেন যে কোনো কারণে মানে অফ হয়ে যায় টিম থেকে, ইবাদত একটা বড় ইনজুরির কারণে তিনি বাইরে চলে গেলেন, তাসকিনকে আমরা লম্বা সময় দেখিনি টেস্ট খেলতে, তিনি একটু বিশ্রাম চেয়েছেন, ওই জায়গাগুলোতে আসলে আপনি যখন ইনক্লুড করবেন, কারণ ইবাদত এবং কি তাসকিন রেগুলার টেস্ট খেলতেন যখন তারা খেলেছেন, ইনজুরির আগে ইবাদত এবং কি তাসকিন যখন ব্রেক চেয়েছেন তার আগে রেগুলার খেলেছেন, ওই জায়গাগুলোতে আসলে যখন প্লেয়ারকে আপনি সেট করতে যাবেন তখন আপনাকে আসলে মানে একটু দেখতে হবে কে কতটুকু পারফর্ম করছে। খালেদের জায়গায় যদি বলি, খালেদ মোটামুটিভাবে রেগুলার, যদি আপনি দেখেন যে সেকেন্ড বা থার্ড পেসার হিসেবে খালেদকে রাখা হয়েছে। আবু জায়েদ রাহিকে আসলে কেন বাদ দেওয়া হয়েছে এটার আসলে কোনো ব্যাখ্যা আমরা পাইনি, এখনো পাইনি। তিনিও আসলে এইটাই আক্ষেপ করছেন যে আসলে তাকে কেন টেস্ট দল থেকে বাদ দেওয়া হলো। এই মানে ওই জায়গাগুলো পরীক্ষা করার জন্য এখন হাসান মাহমুদকে কিন্তু লাস্ট শ্রীলঙ্কা সিরিজ থেকে এই লাল বলে ইনক্লুড করা হয়েছে, তাকে দেখা হচ্ছে। মোটামুটি যদি বলা চলে যে হাসান কিন্তু তার যে প্রত্যাশা তার উপর টিমের, সেটা একটা প্রতিদান দিচ্ছেন। ওই জায়গা থেকে আমরা একটু ইমব্যালেন্স দেখছি। কোনো একজন ক্রিকেটার দুটা টেস্ট খেলছে, তাকে আবার বাইরে বের করে দেওয়া হচ্ছে, আবার দুইটা টেস্ট না খেলেও বা ভালো কোনো পারফর্ম না করেও তাকে টিমে আনা হচ্ছে। হয়তো 2টা বা 5টা বা 10টা টেস্টের পরে একটা কম্প্যাক্ট টেস্ট পেস ইউনিট আমরা দেখতে পাবো। আমরা কি আমাদের পেসারদের কাছ থেকে যেই ধরনের বোলিং প্ল্যান বা ক্যাপ্টেনের কাছ থেকে যেই ধরনের গেম প্ল্যান পাকিস্তানি ব্যাটসম্যানদের নিয়ে, সেইটা আপনি কেমন দেখলেন? আমার কাছে মনে হয়েছে অনেক স্কোরিং জোনে বল করছে বাংলাদেশি পেসাররা। আপনার এখন পর্যন্ত পর্যবেক্ষণটা কি, খুব সংক্ষেপে জানতে চাই। পাকিস্তানের মাটিতে আমাদের মানে পেসারদের খেলার অভিজ্ঞতা খুব বেশি নেই। যদি আপনি ব্যাটসম্যানদের কথাও বলেন বা বোলারদের কথাও বলেন, টিমটা খুব রেগুলার সফর করে না। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে টিম যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা অনুযায়ী মনে হয় না যে খুব বেশি এক্সিকিউট করে বল করতে পেরেছে, যে কারণে আসলে রান কনসিড করতে হচ্ছে অনেক বেশি আর কি। নিশ্চয়ই এই জিনিসগুলো নিয়ে আলোচনা টিম করবে। আমরা যতটুকু সম্ভব শুরুর দিকে উইকেট তুলে নিলেও শেষ দিকে এসেছে আসলে ওই দিনের পরবর্তী অংশে যে আসলে রান দিয়ে দিচ্ছি ওটা কিন্তু মেকআপ হয়ে যাচ্ছে এবং ওই টেস্টে কিন্তু লিড নিয়ে নিচ্ছে বা আধিপত্য ধরে ফেলছে পাকিস্তান। আবার ব্যাটিং নিয়েও আসলে বাংলাদেশের একটা চ্যালেঞ্জের জায়গা সবসময় থাকেই, কেননা আমরা জানি যে সব ফরম্যাটেই, শুধু টেস্ট বলবো না, সব ফরম্যাটেই বাংলাদেশ হয় টপ অর্ডার না হলে মিডল অর্ডার ব্যাটিংয়ের ছন্দপতনের জায়গাটা আছে। এখন পাকিস্তান যেই রেটে রান করছে মনে হচ্ছে বা ইঙ্গিত দিচ্ছে তারা যে একটা বড় স্কোর তারা ফার্স্ট ইনিংসেই দাঁড় করাবে, সেই ক্ষেত্রে বাংলাদেশি ব্যাটসম্যানদের চ্যালেঞ্জটা কি হবে? কঠিন চ্যালেঞ্জ। লিটন দাস এবং কি মুশফিকুর রহিম এই দুইজনের উপর বেশি ভরসা থাকবে। লিটনকে আপনি জানেন যে একটু অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পছন্দ করেন এবং কি আমরা টেস্ট সংস্করণে যদি তার 2022 সালটা দেখি, যদিও 23 সালটা খুব বেশি ভালো যায়নি এবং 24-এ এসেও তিনি টেস্টেও খুব যেভাবে তার নামটা সেভাবে তিনি রান পায়নি, যে কারণে তার উপর এই টেস্টে একটা ভালো দায়িত্ব থাকবে নিশ্চয়ই, যেহেতু স্কোরিং একটা উইকেটও রয়েছে। আমরা দেখছি যে একটু দাঁড়াতে পারলে উইকেটে কিন্তু রান আসছে। সেই জায়গা থেকে যদি লিটন দাস মেজাজে অবশ্যই খেলতে হবে, অবশ্যই বিচক্ষণতার পরিচয় দিতে হবে কোন উইকেটে কিভাবে খেলতে হয়। শিমুল, আপনাকে ধন্যবাদ, আপনি থাকবেন, আপনার সঙ্গে আমরা আলোচনা করব আরও, তবে কিছু রিপোর্ট আছে সেটা দেখে আমরা আবারও ফিরছি। দর্শক, কথা বলছিলাম আমাদের রিপোর্টার তারেক হাসান শিমুলের সঙ্গে, তার সঙ্গে আবারও যুক্ত হবে কয়েকটা রিপোর্ট দেখে নেব। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই দুর্নীতির বিরুদ্ধে নিজের জিরো টলারেন্সের কথা জানিয়েছেন ফারুক আহমেদ। কারো বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলেই ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন সাবেক এই অধিনায়ক। বিসিবির গঠনতন্ত্রেও সংশোধন করতে চান বোর্ডের নতুন প্রেসিডেন্ট। দল নির্বাচনে কোনো স্বজনপ্রীতি নয়, নির্বাচকদের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়ার আশ্বাস দেন ফারুক। এক যুগ পর বড় রদবদল বাংলাদেশ ক্রিকেটে। বিসিবি সভাপতির দায়িত্ব নিয়েই ক্রিকেট বোর্ড কার্যালয়ে ফারুক আহমেদ। দেশের ক্রিকেট উন্নয়নে জানিয়েছেন নিজের পরিকল্পনা। ক্রিকেট উন্নয়নে যেন বাধাপ্রাপ্ত না হয় সেই ভাবনাও আছে নতুন বিসিবি বসের। ইঙ্গিত দিলেন গঠনতন্ত্র সংশোধনের। গঠনতন্ত্রটা আছে যার মাধ্যমে আমরা ডিরেক্টরে নির্বাচিত হই এবং ইভেনচুয়ালি প্রেসিডেন্ট। এই গঠনতন্ত্রের ব্যাপারে আমার চিন্তা করতে হবে যে এক্স্যাক্টলি আমাদের জন্য সবচেয়ে ভালো কি হয়। যদিও গঠনতন্ত্র আপনার নেক্সট ইয়ারে হয়তো ইলেকশন আছে আরেকটা, তার আগের মধ্যে আমাদের গঠনতন্ত্রটা হাত দিতে হবে এবং যেটা আমরা করব যাতে সত্যি যারা ক্রিকেট ভালোবাসে এবং ক্রিকেটের জন্য কিছু করতে চায় তাদের আসলে অগ্রাধিকার দেওয়া উচিত।
গেল কয়েক বছর বাংলাদেশ জাতীয় দল নিয়ে ছিল নানা সমালোচনা। জাতীয় দলের পাশাপাশি পাইপলাইন সমৃদ্ধ করতে নতুন পদক্ষেপের কথা জানান ফারুক। খেলোয়াড় নির্বাচনেও ছিল অনিয়মের অভিযোগ, এমনকি স্বজনপ্রীতির কারণে নষ্ট হয়েছে প্রতিভাবান ক্রিকেটারদের ক্যারিয়ারও। নির্বাচকদের পূর্ণাঙ্গ স্বাধীনতা নিশ্চিতের আশ্বাস ফারুক আহমেদের। আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। বেশ কিছু পরিচালকের বিরুদ্ধে অভিযোগ আছে দুর্নীতির, যা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন নতুন সভাপতি। ঠিকমতো কাজ করছে কিনা। বিসিবির নিজস্ব অর্থায়নে শেখ হাসিনা স্টেডিয়াম নির্মাণ নিয়ে ছিল অভিযোগ, যার নাম ইতিমধ্যে পরিবর্তনের নির্দেশ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তবে বিসিবি এ প্রজেক্ট নিয়ে কম নাটক হয়নি, ছিল তথ্য লুকোচুরি সহ নানা অভিযোগ। বিষয়গুলো খতিয়ে দেখা হবে বলে জানান বিসিবি প্রেসিডেন্ট। দুর্নীতির জন্য আপনার মনে করেন প্রথম তো কাগজগুলো ডেফিনেটলি দুর্নীতি তো আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো না, যে এক্সপার্ট তাদের তো সাহায্য নিতেই হবে। এখন এক্স্যাক্টলি কীভাবে আগাবো এটা ডিপেন্ড করবে, অনলি টাইম উইল টেল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে মিরপুরে আছেন আমাদের রিপোর্টার সাব্বির মিথুন। আমরা এখন সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শিমুল, আমরা একটু দেখে নিই যে মিথুনের কাছে আসলে বোর্ড থেকে কি তথ্য আছে। সাব্বির, সাব্বির আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে বোর্ড থেকে? আমি এই মুহূর্তে অবস্থান করছি বিসিবিতে, এবং আমি যদি একটু স্পষ্ট করে বলি, গত ৫ আগস্টের পরে আজ হোম অফ ক্রিকেট প্রথমবারের মতন অনেকটাই নীরব এবং শান্ত, এবং এই মাঝের যে কয়টা দিন ছিল যেখানে পাপনের বোর্ডের পদত্যাগ চেয়ে সমর্থকদের আমরা বিক্ষোভ বা মানববন্ধন করতে দেখেছিলাম, তবে ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড গতকালকে দায়িত্ব গ্রহণের পর আজ বিসিবি অনেকটাই শান্ত। সামনে প্রতিবাদী সমর্থকদের আমরা দেখিনি, এবং তার পাশাপাশি একটা কথা বলতে চাই যে 12 বছর পরে যে একটা সভাপতিত্ব পদে একটা পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের ছিটে ফোটাও কিন্তু আজ হোম অফ ক্রিকেটে দেখা যাচ্ছে না। সভাপতি আমরা স্বাভাবিকভাবে দেখি যে নাজমুল হাসান পাপনের বোর্ড থাকাকালীন অবস্থায় প্রতিবার সে ইলেক্টেড হবার পরে এখানে বড় বড় ব্যানার থাকে বিসিবির হোম অফ ক্রিকেটে, নানান সংগঠন এবং ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে, অভিনন্দন জানিয়ে বিভিন্ন ব্যানার থাকে। তবে ফারুক আহমেদ গতকালকে বোর্ড প্রেসিডেন্টের আসনে অধিষ্ঠিত হবার পরে আজ সেরকম কোনো কিছু এখানে নজরে পড়েনি। তবে নতুন নির্বাচিত বোর্ড সভাপতি কিংবা প্যানেলে যোগ হওয়া পরিচালকরাও কিন্তু আজকে মিরপুরের হোম অফ ক্রিকেটে আসেনি। শুধুমাত্র তারা নয়, পুরনো যে পরিচালকরা রয়েছে তাদেরও আজকে এখন পর্যন্ত উপস্থিতি নেই, এবং যতটুকু জানতে পেরেছি এই বৃহস্পতিবার শেষে শুক্রবারের পরে রবিবার নাগাদ হয়তো ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম, যারা আসলে সবশেষ যে সংযুক্তি বোর্ড পরিচালকদের মধ্যে ক্রীড়া পরিষদের কোটাতে, তারা হয়তো এখানে কার্যক্রম শুরু করবে। তবে তার আগে এখন পর্যন্ত নারীদের যে ঘরোয়া টুর্নামেন্ট আছে তা নিয়ে আসলে বিসিবিতে একটা তোড়জোড় চলছে। তার পাশাপাশি অনূর্ধ্ব 19-এর যে ক্যাম্প আগে থেকে চলছিল, সেই ক্যাম্পের কার্যক্রমও অব্যাহত রয়েছে। কিছুক্ষণ পরেই নারীদের ডোমেস্টিক লিগকে সামনে রেখে হাবিবুল বাশার সংবাদ সম্মেলন করবেন, সেখানে হয়তো আনুষ্ঠানিক দিনক্ষণ চূড়ান্ত করা হবে, যেটা আসলে বাংলাদেশের জন্য যে বিশ্বকাপটা রয়েছে সেই বিশ্বকাপটা সামনে রেখে বেশ গুরুত্বপূর্ণ হবে। এবং নির্বাচক সহ যারা টিম ম্যানেজমেন্ট রয়েছে নারীদের, তারাও আসলে প্রত্যাশা করছে যে এই রদবদলের ছাপ ফেলে পেছনে তারা আসলে নারী বিশ্বকাপের জন্য যে প্রস্তুতি সারছিল সেই প্রস্তুতিটা আসলে শতভাগ সম্পূর্ণ করতে পারবে। যদিও বা বাংলাদেশের ঘরের মাঠে সেই বিশ্বকাপ হওয়ার কথা থাকলেও সেই টুর্নামেন্ট এখন সরিয়ে নেওয়া হয়েছে আরব আমিরাতে, যেখানে স্বাগতিকের তকমাটা থাকবে বাংলাদেশের কাছে, আয়োজনের দায়িত্বটা বাংলাদেশের কাছে থাকবে। তবে ঘরের মাঠে খেলার যে অ্যাডভান্টেজটা, ঘরের মাঠে যে দর্শক ছিল সেই অ্যাডভান্টেজটুকু পাবে না। তবে সেই মাঝেই আসলে ন্যাশনাল ক্রিকেট লিগ নারীদের যেটা, সেই ক্রিকেট লিগকে সামনে রেখে সংবাদ সম্মেলন করা হবে। পাশাপাশি যতটুকু জানা গেছে নতুন বোর্ডে যারা যুক্ত হয়েছে নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ সহ যে দুই সহসভাপতি আছে আকরাম খান এবং মাহবুল আনাম, তারা আসলে রোববার থেকে আনুষ্ঠানিকভাবে নিজেদের কার্যক্রম এই হোম অফ ক্রিকেটে শুরু করবে। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সাব্বির মিথুন, আপনাকে ধন্যবাদ। শিমুল, আমরা সাব্বিরের কাছ থেকে শুনছিলাম আজ বিসিবিতে একেবারেই অনেকটা ঠান্ডা পরিবেশ, যেটা বলছিল, তিনি যেটা জানাচ্ছিলেন আমাদের যে 5 আগস্টের পর থেকে আমরা দেখছিলাম বেশ একটা আন্দোলনের একটা ভাব, পলিটিক্যাল শোডাউন আসলে বলা চলে যে ওইখানে চলছিল প্রত্যেকটা দিনই। আমরা এর আগে দেখেছি সেনাবাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হয়েছে নিরাপত্তার জন্য, যদিও যারা এখানে আসলে আন্দোলন করেছেন বিসিবির কোনো জিনিসপত্রে কিন্তু হাত দেননি। যেটা হয়েছিল প্রথম দফায় 5 আগস্ট, ওই দিন রাতের বেলা বেশ কয়েকটা ঢিল ছোড়া হয়েছিল, কিছু জিনিসপত্র ভাঙচুর, খুব বেশি না, সেটা বাহির থেকে যতটুকু ঢিল ছোড়ার পরে
ক্ষয়ক্ষতি হয়েছে অতটুকুই। তার পরবর্তীতে আমরা দেখেছি রেগুলার প্রত্যেক দিন মিছিল হচ্ছে, পদত্যাগ দাবি চলছিল, অবশেষে পদত্যাগ হয়ে গেছে এবং আমরা একটা মানে নতুন গভর্নেন্স দেখছি বিসিবিতে। সেইখানের যিনি প্রধান হিসেবে আছেন তিনি হচ্ছেন ফারুক আহমেদ। এর আগেও তিনি বোর্ডের একটা গুরুত্বপূর্ণ পদে ছিলেন। এখন এই মুহূর্তে বাংলাদেশের ক্রিকেট যে অবস্থানে আছে, আমাদের দীর্ঘদিন ধরে আলোচনা, যেহেতু ন্যাশনাল বাংলাদেশের কিন্তু ক্রিকেটটা সবই ন্যাশনাল টিম কেন্দ্রিক হয়, মানে ন্যাশনাল টিম ভালো করলেই মনে হয় ক্রিকেট এগিয়ে গেছে, ন্যাশনাল টিম খারাপ করলে মনে হয় ক্রিকেটটা মানে যায় অবস্থা। তো সেই ন্যাশনাল টিম যেহেতু পারফর্ম করছে না, চ্যালেঞ্জের জায়গাটাও মনে হচ্ছে এখন বড়। আপনি যদি সার্বিক চিত্রটা একটু বলেন, ন্যাশনাল টিমই শুধু না, এই যে আঞ্চলিক ক্রিকেট নিয়ে এতদিনের আলোচনা, আঞ্চলিক ক্রিকেটের জন্য কমিটি গঠন হবে, এই হবে সেই হবে, অনেক কথাই আমরা শুনছিলাম, কিন্তু আদতে এগুলোর কার্যক্রম কি অবস্থায় আছে, একই সাথে অবকাঠামো সব মিলিয়ে আপনি যদি একটু বলেন এই মুহূর্তে নতুন যে কমিটি তাদের আসলে চ্যালেঞ্জগুলো কি কি থাকছে? ফারুক আহমেদকে আমরা জানি একদম স্ট্রেট ফরওয়ার্ড পার্সন হিসেবে। তিনি প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন 2 দফায়। বোর্ডের সাথে তার মানে একেবারে অনেক দিনের মানে সম্পর্ক, মানে ন্যাশনাল টিমে খেলেছেন, অধিনায়কের দায়িত্ব পালন করেছেন, ওই প্রত্যেকটা স্তর সম্পর্কে তার খুব ভালোভাবে জানা। তিনি কিন্তু তার স্পষ্টবাদী। হ্যাঁ, তার যেই জায়গাটা সবচেয়ে পজিটিভ হয়েছে, তিনি তার মানে বোর্ডে এখন কিন্তু একজন দক্ষ পার্সন পেয়েছেন, নাজমুল আবেদিন ফাহিম, যিনি কিনা আসলে একদম টপ লেভেলের ক্রিকেটার থেকে একদম লো লেভেলের ক্রিকেটারদের সাথে তার একটা ভালো সখ্যতা রয়েছে। বিকেএসপিতে লম্বা সময় ধরে তিনি কাজ করেছেন, ক্লাব ক্রিকেটে কাজ করেছেন, ফ্র্যাঞ্চাইজি লিগে কাজ করেছেন। আপনাকে আসলে ক্রিকেটটাকে আসলে আপনি যে গোড়া থেকে ডেভেলপ করার জন্য এবং ন্যাশনাল টিমে একজন ক্রিকেটারকে মানে দেওয়ার জন্য, ন্যাশনাল পর্যায়ে একটা ক্রিকেটার তৈরি করার জন্য যেই জায়গাগুলোতে কাজ করা দরকার সবগুলো সম্পর্কে তিনি জানা আছে। খালেদ মাহমুদ সুজন রয়েছেন সেই বোর্ডে, তিনিও একজন অভিজ্ঞ পার্সন। আমরা জানি আগের বোর্ডে তিনি ছিলেন, বাট বিভিন্ন কারণে হয়নি, আক্ষেপের জায়গা ছিল। রাইট, তাকে আসলে আমরা দেখেছি শেষ সময়টার দিকে যিনি সভাপতি ছিলেন তার সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল। এখন কিন্তু আসলে স্বাধীনভাবে ক্রিকেট অপারেশনসের সঙ্গে তার একটা দূরত্ব তৈরি হয়েছিল, স্বাধীনভাবে কাজ করার একটা সুযোগ তৈরি হয়েছে। যেই জায়গাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জটা থাকবে, আমাদের যে ক্লাব ক্রিকেটের যে একটা স্ট্রাকচার ছিল আগে, সেটা কিন্তু একেবারে ধ্বংস হয়ে গেছে। আপনি যদি দেখেন নির্দিষ্ট কয়েকটা ক্লাবকে যদি বলি যে এই যে লাস্ট যে বোর্ড ছিলেন নাজমুল হাসান পাপনের মানে অধীনে, সেই বোর্ডে আমরা দেখেছি যে ইসমাইল হায়দার মল্লিক, যিনি তার ব্যক্তিগত সহকারী ছিলেন, তিনি পরিচালক হয়েছেন এবং তাকে দিয়ে গোটা ক্রিকেট কাঠামোটাকে নিয়ন্ত্রণ করা হয়েছে। আপনি পরবর্তীতে আবার প্রেসিডেন্ট হবেন, আপনার ভোট দরকার, আপনি ক্লাবের যেই ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবগুলোতে আপনার যে পার্সন রয়েছে সেই পার্সনগুলোকে বসিয়েছেন এবং কি ওই ক্লাবগুলোকে পরবর্তীতে আসলে প্রিমিয়ার লিগে অথবা ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশনে আপ করেছেন। যেই কারণে আসলে যারা ট্যালেন্ট কিংবা যেই অন্যান্য ক্লাবগুলো যারা কম্পিট করতে চেয়েছে তারা কিন্তু আসলে পারেনি এবং অনেক ক্রিকেটার ঝরে গিয়েছে। এই জায়গাগুলোতে তাকে কিন্তু গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। পাশাপাশি যদি বলি যে নারী ক্রিকেট আমাদের যদি বলি যে বড় একটি সাফল্য এনে দিয়েছে, এশিয়া কাপে শিরোপা জিতিয়েছে, ওই জায়গাগুলোতে অনেক বেশি কাজ করার সুযোগ রয়েছে এবং কি কাজ করা উচিত। নাজমুল আবেদিন ফাহিম, তিনি লম্বা সময় নারী ক্রিকেটের সাথে কাজ করেছেন, তিনি জানেন এই জায়গায় আসলে কোন জিনিসগুলোতে হাত দেওয়ার দরকার রয়েছে এবং কি যেটা আমরা দেখি যে বাংলাদেশি কোচিং প্যানেলটা দীর্ঘদিন হয়ে গেল বাংলাদেশি ক্রিকেট কালচার ইন্টারন্যাশনালি খেলছে, কোচিং প্যানেলটাকে ওইভাবে আন্তর্জাতিক মানের করে তৈরি করা হয় না। ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় লাস্ট যে বোর্ড রয়েছেন তারা আসলে গুরুত্ব দেননি, তারা আসলে একটু ইগো নিয়ে থেকেছেন। সালাউদ্দিনকে ডাকা হয়, তিনি কেন আসেন না, তারাও কখনো আসলে নিজে থেকে আসলে বলেন না যে আমরা এই কাজগুলো করতে চাই, তোমরা আসো। এই মানে একটা স্টেপ বাই স্টেপ ক্রিকেটের মানে কোচদেরকে তৈরি করা, আম্পায়ার তৈরি করে। আপনি দেখেন শরফুদ্দুল্লাহ ইবনে সৈকত, তিনি এলিট প্যানেলে যুক্ত হয়েছেন, এরপরে কিন্তু আমাদের ওই এলিট প্যানেলের পাইপলাইনে যারাই রয়েছেন তাদের আরো বেশি থাকার কথা ছিল। ওই প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন কাজ করার সুযোগ রয়েছে এবং স্ট্রেট ফরওয়ার্ড যিনি যেইভাবে তিনি কাজ করেন, দুর্নীতির অনেক বড় একটা আখড়া বলা হয় বিসিবি, যেটা খুব মানে একবার স্মুথ ভাবে করেন, যে কারণে আসলে গণমাধ্যমেও সেই জায়গায় কথা বলতে পারে না এবং কি বোর্ড প্রেসিডেন্ট যতগুলো এজিএম করেছেন সবগুলোতে সব যে কাউন্সিলররা কিন্তু মত দিয়ে এসেছেন। আসলে কথা বলতে থাকলে এত জায়গা রয়েছে যেগুলো নিয়ে কথা বলার জায়গা রয়েছে, কথা বললে সারাদিনেও হয়তো বা শেষ হবে না। আপনাকে অনেক ধন্যবাদ, খুব অল্প সময়ে গুছিয়ে অনেকগুলো বিষয় আপনি তুলে আনার চেষ্টা করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য।
দর্শক, আমাদের সঙ্গে ক্রিকেটের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে উপস্থিত ছিলেন সহকর্মী তারেক হাসান শিমুল। আমরা যাব পরের রিপোর্টটাতে। বোর্ড সভাপতির পর পরিবর্তন আসতে যাচ্ছে টাইগার টিম ম্যানেজমেন্টেও। জাতীয় দলে চান্ডিকা হাথুরুসিংহের কোনো ভবিষ্যৎ দেখছেন না নতুন বোর্ড প্রধান। আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও বিসিবি তার আগেই খুঁজতে চাইছে বিকল্প। যদিও চান্ডিকার সঙ্গে বোর্ডের চুক্তি এবং বিকল্প না পাওয়া গেলে আপাতত থেকে যেতে পারেন লঙ্কান। মাঠে ক্রিকেটার হিসেবে না হলে অন্তত বোর্ডে তামিমের অভিজ্ঞতা কাজে লাগাতে চান ফারুক। জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ কী হবে সে বিষয়েও সিদ্ধান্ত নিতে চান নতুন বোর্ড সভাপতি। হাথুরুসিংহের সঙ্গে মতের অমিলে বিসিবি ছেড়েছিলেন ফারুক আহমেদ। সাবেক প্রধান নির্বাচক বোর্ডের প্রত্যাবর্তন ঘটালেন বোর্ড প্রধান হিসেবে। জাতীয় দলে এখন এই লঙ্কানের ভবিষ্যৎ কি? 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ হাতুরুর। এর আগে তাকে বরখাস্ত করলে ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে প্রায় 2 কোটি টাকা। আর্থিক বিষয়টি তো আছেই, পাশাপাশি আইসিসির মেগা ইভেন্টের মাত্র 6 মাস আগে বিকল্প কোচ খুঁজে পাওয়া যাবে কিনা সে প্রশ্নও থাকছে। আপাতত নতুন বোর্ড তাই হাঁটতে চায় ধীরে চলনীতিতে। চান্দিকা হাথুরুসিং এর ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কী করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কি না, বা তার কাছাকাছি কারো ছোটো কাউকে পেলাম না যে আমাদের জন্য বেটার সার্ভিস করতে পারবে, এটা দেখবো, তারপর কথা বলবো। হাতুরুর মতন ভবিষ্যৎ অনিশ্চিত সাকিব আল হাসানেরও। সাবেক অধিনায়কের দেশে ফেরাটাও অনিশ্চিত। পাকিস্তানে চলমান সিরিজে মাঠে নামতে পারলেও হোম সিরিজগুলোতে এই অলরাউন্ডারকে নিয়ে কি সিদ্ধান্ত নেবে সে আলোচনাও চলছে নীতি নির্ধারণী মহলে। বোর্ডের সাথে আলোচনা করব যে সাকিব এখন যে স্টেটে আছে সেই স্টেটে কি সে কি ক্যান হি কন্টিনিউ। অবশ্যই ডিপেন্ড করে যে আপনার এই যে 2টি টেস্ট ম্যাচেস আছে তারপরে কি হবে, তখন এটা বোর্ডের একটা পলিসি ম্যাটার হবে। এটা সাকিবের সর্বনাশে পৌষ মাস তামিম ইকবালের। সব ঠিকঠাক থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রত্যাবর্তন ঘটবে সাবেক অধিনায়কের। তবে ফিটনেস কিংবা পারফরমেন্সের পরীক্ষায় উতরাতে না পারলে তামিমের অভিজ্ঞতাকে বোর্ডে কাজে লাগাতে চান ফারুক আহমেদ। আমি দেখতে চাই 2 বছর আরো ক্রিকেট খেলুক, আমি চাই আর কি। অ্যান্ড কি ফরম্যাটে খেলবে, আই থিঙ্ক 50 ওভার্স ইজ বেস্ট, বিকজ লঙ্গার ভার্সন সবচেয়ে ভালো হতো এক্সপিরিয়েন্স সহ, কিন্তু লঙ্গার ভার্সনে হয়তো বা যেই এক্সর্শন বা যেই কষ্টটা এটা হয়তো ওর বডি নিতে পারবে কিনা আমি জানি না, সেটা তামিমই বলতে পারবে। বাট যেটাই ও করে খুব ভালো হয় যদি ও খেলতে পারে, আর যদি খেলতে না পারে ও যদি বোর্ডে আসে তাইলে আমি খুব খুশি হব। নতুন বোর্ডে নতুন নীতি আসতে যাচ্ছে ক্রিকেটারদের জন্য। আন্তর্জাতিক সিরিজের পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্ট চলাকালীন মাঠের বাইরের এন্ডোর্সমেন্টে কাজ করতে পারবেন না ক্রিকেটাররা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে নিজের যোগ্য স্থানেই জায়গা পেলেন নাজমুল আবেদিন ফাহিম। দেশের ক্রিকেট পরিচালনার ভার এখন বর্ষিয়ানের হাতে। লম্বা সময় ধরে রয়েছেন কোচিংয়ের সঙ্গে। সাকিব, তামিম, মুশফিকদের হাতে খড়ি তার মাধ্যমে বিকেএসপি থেকে। বিসিবিতে দায়িত্ব পালন করেছেন গেম ডেভেলপমেন্ট ও নারী উইংয়ে। যদিও পাপনের নেতৃত্বাধীন বোর্ড নির্বাচনে পরিচালক হিসেবে পাশ করতে পারেননি তিনি। ক্রিকেটের অন্তঃপ্রাণ একজন নাজমুল আবেদিন ফাহিম। আগে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদে না আসলেও বাংলাদেশের ক্রিকেটে তার অবদান প্রায় 25 বছরের। সবসময় আছেন ক্রিকেট আর ক্রিকেটারদের সঙ্গে। সাকিব, মুশফিকদের গুরু হিসেবে ফাহিম সবচেয়ে বেশি পরিচিত হলেও দেশের ক্রিকেটের প্রতিটি স্তরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই বর্ষিয়ানের। ক্রিকেট ক্যারিয়ারে খেলেছেন ব্যাটসম্যান হিসেবে। দ্বিতীয় বিভাগের দল একতা বিতানের হয়ে শুরু করেন পেশাদার ক্রিকেট। পরবর্তীতে ওয়ারি ও গুলশান ইউথ ক্লাবের হয়ে খেলেছেন প্রথম বিভাগে। খেলোয়াড়ি জীবন শেষ করে 1988 সালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে যোগদান করেন। কয়েক মাস পর বৃত্তি নিয়ে প্রশিক্ষণ নেন ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টসে। কাজ করার অভিজ্ঞতা রয়েছে পিচ কিউরেটর হিসেবেও। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের পিচ প্রস্তুত করতে কাজ করেছিলেন তিনি। 2000 সালে অস্ট্রেলিয়া থেকে কোচদের লেভেল 2 কোর্স সম্পন্ন করেন। 2009 সালে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের অধীনে লেভেল 3 কোর্স করেন। 2005 সালে ফাহিম বিকেএসপি ছেড়ে যোগ দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কাজ করেন হাই পারফরমেন্স দলের সিনিয়র কোচ হিসেবে। 2008 সালে প্রশিক্ষণ থেকে দায়িত্ব দেওয়া হয় প্রশাসনিক কাজে। এ সময় তিনি কাজ করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্টের ম্যানেজার ও নারী ক্রিকেট দলের হয়ে। তার সময়ে বাংলাদেশ নারী দল প্রথমবার এশিয়া কাপের শিরোপা জেতে।
পাপন নিয়ন্ত্রিত 2021 সালের বিসিবির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে পরিচালক পদে খালেদ মাহমুদ সুজনের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পেয়েছেন নিজের যোগ্য স্থান। পরিচালক হিসেবে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার সুযোগ এখন তার সামনে। বাংলাদেশ ওভারঅল ক্রিকেট নিয়ে আমার গত 20-25 বছর ধরে আমি চিন্তা করেছি, এবং সেই চিন্তা 1-2 ঘন্টা না, কিন্তু প্রত্যেক দিন অন্তত 10 ঘন্টা করে আমার মনে হয় তাই। এবং আমার কিন্তু একটা ক্লিয়ার পিকচার আছে, একদম অ্যাবসলিউটলি একটা ক্লিয়ার পিকচার আছে একটা প্লেয়ারের হাতে কি থাকতে হবে, 10 বছরের একটা প্লেয়ারের হাতে, একটা ডিস্ট্রিক্টের একটা ছেলের হাতে কী থাকতে হবে। সেখান থেকে সে যখন 12 বছর 13 বছর পরে ন্যাশনাল টিমে থাকবে, তার পাথওয়েটা কেমন হওয়া উচিত, সেখানে কী কী থাকতে হবে, আলটিমেটলি সে ন্যাশনাল টিমে প্লেয়ার হবে। সো আমার অভিজ্ঞতা সেটা আছে কিন্তু, কারণ তামিম, সাকিব, মুশফিক এবং আরও যারা ছিল তারা কিন্তু আমার সাথে যোগ হয়েছিল সেই 14 বছর বয়সে, এবং তার বয়স যখন 19-20 হয়েছে, তারপর আস্তে আস্তে তারা ন্যাশনাল টিমে খেলেছে, এবং তারপরেও কিন্তু সরাসরি যোগাযোগ ছিল সবসময়। সো ওই আন্ডারস্ট্যান্ডিংটা আমার আছে। সো আমার মনে হয় যে এটা একটা ভালো জিনিস হবে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা নিয়ে আমি যদি কাজ করতে পারি। বিপিএল সহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে নাজমুল আবেদিন ফাহিমের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের খবর। গ্রুপ এ চ্যাম্পিয়ন হবার লক্ষ্যে স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের সামনে জয় পাওয়াটা সহজ হবে না জেনেই সর্বোচ্চটা দিতে চায় লাল সবুজ প্রতিনিধিরা। ললিতপুরের অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 3:15টায়। শ্রীলঙ্কাকে 2-0 গোলে হারিয়ে আসরে প্রত্যাশিত শুরু করে বাংলাদেশ। ওই এক জয়েই সেমিফাইনাল নিশ্চিত করেছে নোভা মিরাজুলরা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ তাই কেবলই নিয়ম রক্ষার। তবে সেমিফাইনালে কিছুটা সহজ প্রতিপক্ষ পেতে হলে গ্রুপ চ্যাম্পিয়ন হবার বিকল্প নেই। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের হারিয়ে সেই কাজটা করতে চায় মারুফুলের শিষ্যরা। যদিও হোম অ্যাডভান্টেজ থাকায় নেপালকে হারানো যে সহজ হবে না সেটাও জানেন ফুটবলাররা। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশে আসতে রাজি নয় ভুটান জাতীয় ফুটবল দল। তাই অ্যাওয়ে ম্যাচ খেলতে ভুটান যাবে লাল সবুজ। ফিফা ফ্রেন্ডলি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে আগামী 5 ও 8 সেপ্টেম্বর। কথা ছিল হোম ম্যাচ হওয়ার, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে আসতে রাজি নয় ভুটান। তাই বাধ্য হয়ে বিকল্প পথে হাঁটতে হলো বাফুফেকে। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভালো অবস্থান সঙ্গে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ার জন্য ঘরের মাঠে সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমে সম্মতি মিলেছিল ভুটান থেকে, তবে নিরাপত্তা ইস্যু নিয়েই বাধে বিপত্তি। ভুটান ফুটবল ফেডারেশনের তাদের পারমিশন, বাংলাদেশে আসা, নিরাপত্তা সব কিছু চিন্তা করে আসলে তারা অফার করেছে যে এটা ভুটানে হলে তাদের জন্য ভালো হয়। আগামী সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে 5 এবং 8 তারিখ আমরা ভুটানের সাথে ভুটানে গিয়ে দুটি ম্যাচ খেলব। জাতীয় দলের খেলা চূড়ান্ত হলেও অনিশ্চিত দেশের ঘরোয়া ফুটবল। শেখ রাসেলের পর এবার এ মৌসুমে সব ধরনের ফুটবল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। তাই বিশেষ বিবেচনায় বিপিএলে যুক্ত করা হয়েছে আরেক ক্লাবকে। লেফটেন্যান্ট শেখ জামাল ধানমন্ডি ক্লাব থেকে আমরা জানতে পেরেছি তারা এই সিজনে অংশগ্রহণ করছে না। গভর্নমেন্ট থেকে যে সহযোগিতা, আমাদের সহযোগিতা সবগুলাই বাড়িয়ে দিয়েছিলাম। ক্লাবটা স্পন্সর জোগাড় করতে পারেনি। আমাদের এফআইবি কমিটি প্লাস হচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন যারা ক্লাব লাইসেন্সিং প্রদান করে, আমরা রিকোয়েস্ট করে ব্রাদার্স ইউনিয়নকে এই সিজনে অংশগ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছি। এদিকে ঘনিয়ে আসছে বাফুফের নির্বাচন। চারদিক থেকে কাজী সালাহউদ্দিনের পদত্যাগের দাবি আসলেও উল্টো আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন দীর্ঘদিন দেশের ফুটবলের চেয়ার আঁকড়ে থাকা সাবেক এই ফুটবলার। শারীরিকভাবে অসুস্থ থাকলেও নির্বাচনের জন্য ঠিকই প্রস্তুত সালাহউদ্দিন। মাহফুজা আক্তার কিরণও অংশ নেবেন নির্বাচনে। শারীরিক খবর নিলাম, আপনারা নিশ্চয়ই জানেন একটা ওনার মেজর অপারেশন হয়ে গেছে 2-3 মাস আগে। উনি ম্যাক্সিমাম সময় একটু বেড রেস্টে থাকার চেষ্টা করেন। নির্বাচন করার জন্য হ্যাঁ, তো তার ফিজিক্যাল ফিটনেস আছে, সে একজন স্বাভাবিক মানুষ, স্বাভাবিকভাবেই তো সব কিছু পরিচালনা করতেছে। জাকির ভাইয়ের সাথে কথা হয়েছে, আমাদের বিএফএফের এক্সিকিউটিভ, উনি বলেছে হ্যাঁ আমি নির্বাচন করব। শাহিন ভাইয়ের সাথে সে নির্বাচন করবে, হিলটন ভাই নির্বাচন করবে, বাবু ভাই নির্বাচন করবে, এরা তো সবাই মোটামুটি নির্বাচন করবে। আগামী 26 অক্টোবর হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচন। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও ক্রিকেটের খবর। আবারও ভারতীয়দের দখলে যাচ্ছে আইসিসির শীর্ষ পদ। গুঞ্জন সত্য হলে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পরবর্তী সভাপতি হতে চলেছেন বিসিসিআই সচিব জয় শাহ।
জাগমোহন ডালমিয়া, শারদ পাওয়ার, এন শ্রীনিবাসন, শশাঙ্ক মনোহর ভারতীয় ক্রিকেটের এই 4 শীর্ষকর্তা শাসন করেছেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এবার তাদের উত্তরসূরি হতে চলেছেন জয় শাহ। সবকিছু ঠিক থাকলে পঞ্চম ভারতীয় হিসেবে আইসিসির শীর্ষ পদ অলংকৃত করতে চলেছেন বিসিসিআই সেক্রেটারি। আইসিসির বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন গ্রেগ বার্কলে। আগামী 30 নভেম্বর দ্বিতীয়বারের মতো মেয়াদ পূর্ণ করবেন তিনি। তবে এরই মধ্যে বার্কলে ঘোষণা করেছেন সুযোগ থাকলেও তৃতীয় মেয়াদে আর আইসিসির শীর্ষ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন না তিনি। গ্রেগ বার্কলের এই ঘোষণার পরই জয় শাহকে আইসিসির পরবর্তী সভাপতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড থেকে পূর্ণ সমর্থন পাচ্ছেন তিনি। এছাড়াও আইসিসির অন্যান্য সদস্য দেশগুলোরও আস্থা আছে ভারত ক্রিকেটের এই শীর্ষকর্তার উপর। তবে গুঞ্জন উঠলেও এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি আইসিসি কিংবা জয় শাহর পক্ষ থেকে। ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে নির্বাচন করতে হলে আগামী 27 আগস্টের মধ্যে নমিনেশন সংগ্রহ করতে হবে বিসিসিআই সচিবকে। সভাপতি নির্বাচনে জয়ী হতে হলে জয় শাহকে পেতে হবে অন্তত 9 ভোট। পূর্ণ সদস্য দেশগুলোর রয়েছে এই ভোটিং পাওয়ার। সব মিলিয়ে 16 ভোটের মধ্যে 9টি পেলেই তিনি নির্বাচিত হবেন। এর আগে 2/3 ভোট পাওয়ার বাধ্যবাধকতা থাকলেও সেই নিয়ম থেকে সরে এসেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পদে 2 বছর করে 3 টার্মে সর্বোচ্চ 6 বছর থাকার নিয়ম রয়েছে। আরও 2 বছর থাকার সুযোগ থাকলেও বার্কলে বিদায় নিচ্ছেন আগেভাগেই। সেই হিসেবে বলা যায় 4 বছর পর আবারও আইসিসির শীর্ষ পদ দখলে যাচ্ছে কোনো ভারতীয়দের কাছে। এসএম ইকবাল, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের ক্রিকেটে শেষ হচ্ছে হাথুরু অধ্যায়। দায়িত্ব নিয়েই সভাপতির স্পষ্ট বার্তা, চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই আসতে পারেন নতুন কেউ। এবং অনূর্ধ্ব-20 সাফে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও জয় পেতে চায় লাল সবুজ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর থাকছে দুপুরের সময়, সঙ্গেই থাকুন সময়।